শুকনো পাতার উপর পায় নাচিছে রবিবার। আজকের দিনটি আমাদের বাঙালি জাতির ইতিহাসে গভীর শ্রদ্ধা এবং স্মরণের একটি দিন। আজকে আমরা স্মরণ করব আমাদের সেই একজন ব্যক্তিকে, যিনি ছিলেন একজন কবি, সাংবাদিক, গীতকার, নাট্যকার এবং সর্বোপরি একজন বিদ্রোহী আত্মা। তিনি আর কেউ নন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রধান ছিল বিদ্রোহের বজ্রধ্বনির মতো। নজরুল গীতির অপরিসীম ভান্ডার বাংলার সংস্কৃতিকে দিয়েছে এক নতুন দিগন্ত। ঠিক তেমনি নজরুলের সাংবাদিকতার কলম এবং কাগজ ছিল শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে। আজ নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের বিশেষ আয়োজন নজরুল গীতি ও সাংবাদিকতায় নজরুলের অবদান। আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি: খাদিমুল সর্দার, গণিত বিভাগ শিক্ষা, আছেন বৃষ্টি খাতুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং আছেন হাবিবুর রহমান, বিশিষ্ট লেখক, কবি এবং গবেষক। এবং আমি ঐশী যুক্ত থাকবো আপনাদের সঙ্গে পুরোটা সময়। নজরুলকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি, যার কলমে এবং গানে ছিল স্বাধীনতার সুর। তো আমরা দেখেছি নজরুল প্রায় 4000 গান রচনা করেছেন। তো এবার আমরা আমাদের অতিথি খাদিমুল সর্দারের কাছ থেকে জানতে চাইবো, নজরুল গীতিতে বিদ্রোহী কবির অবদান কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ সঞ্চালক ঐশীকে আজকের এই বিশেষ আয়োজনে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আসলে নজরুলের আমরা সাহিত্য এবং গীত সঙ্গীত এই বিষয়টা আসলে আমরা জানি, বাট নজরুলের সাহিত্য বিষয়টা আমরা যতটা না ধারণ করি, আমরা সঙ্গীত বিষয়টাকে আমরা দেখা যায় যে আমরা একটু ওই দিক থেকে একটু বিমুখ টাইপের। তো সেই জন্য আজকে হচ্ছে সাহিত্য বাদ দিয়ে হচ্ছে সঙ্গীত বিষয়টা নিয়ে বলবার জন্য আমাকে বলতে দেওয়ার সুযোগ প্রদানের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছি যে নজরুলের যে সাহিত্যে যে বিদ্রোহী বিষয়টা ফুটে ওঠে, ওনার যে সঙ্গীতগুলো আছে এগুলোতেও সেই বিদ্রোহী বিষয়টা ফুটে উঠেছে অনেক। ওনার যে সঙ্গীতগুলো, এটা শুধু প্রেম, ভক্তি বা যে প্রকৃতির যে রূপচিত্র বর্ণনা, এটা যেমন আছে, সেই সাথে সাথে স্বাধীনতা, সাম্য, প্রতিবাদ, মানব মুক্তির যে আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো ফুটে উঠেছে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে নজরুল সঙ্গীত এটা শুধু সঙ্গীতে না, বরং সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের একরকম ধারক। আপনি যদি হচ্ছে ধর্মীয় বিষয়টা দেখেন, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের বিষয়টা, উনি যদি বা মুসলিম ধর্মের ছিলেন, বাট উনি একই সাথে যেমন ইসলাম ধর্মের যে বিভিন্ন সঙ্গীত, যেমন হাম, যে নাত, গজল, এগুলো রচনা করেছেন, এবং সেই সাথে উনি আবার হচ্ছে হিন্দু ধর্মের বিভিন্ন শ্যামা সঙ্গীত, কীর্তন, ভক্তি সঙ্গীত এগুলো রচনা করেছেন। অর্থাৎ উনি এই জায়গায় যে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে ধর্মের শেকল থেকে বের হয়ে যে সার্বজনীন যে একটা দৃষ্টিভঙ্গি, এই বিষয়টা তিনি প্রচার করতে চাইছেন। আবার যদি আপনি খেয়াল করেন যে ব্রিটিশ আমলে, ঔপনিবেশিক আমলে যে আমরা দেখেছি যে ব্রিটিশদের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনগুলোতে ওই সময়টায় যে কাজী নজরুল ইসলামের যে ওই সঙ্গীতগুলো, যেমন কারার ওই লৌহ কপাট, দুর্দম দুর্জয় বঙ্গ সন্তান, এই গানগুলো, এই সঙ্গীতগুলো ওই সময়ের মানুষদের মনে একরকম স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিত, যে তাদের অনুপ্রেরণা যোগাইত এই আন্দোলনগুলো করার জন্য। ইভেন আপনি যদি বর্তমান সময় দেখেন, আমাদের জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদের হল, সেই সময় মেয়েরা হচ্ছে হলের দরজা ভেঙে চলে আসছিল। তো ওই বিষয়গুলো, এই যে আমাদের যে নজরুলের এই সঙ্গীতটা, যেমন কারার লৌহ কপাট, এই সঙ্গীতগুলো আমরা এতটা ধারণ করি যে আমাদের মধ্যে অটোমেটিক এই বিষয়গুলো অবচেতন মনে চলে আসে, এবং আমরা ওই বিষয়গুলো অটোমেটিক হচ্ছে ধারণ করি, এবং ওটা আমাদের ইমপ্লিমেন্ট ঘটে। তো এই বিষয়গুলো আমরা দেখেছি নজরুল সঙ্গীত থেকে আমরা পেয়েছি। আবার আপনি যদি খেয়াল করেন যে নারী মুক্তির যে বিষয়টা, সেই বাইরে যাইতে পারবে না। তো ওই সময় নারীদের মুক্তির জন্য যে বিভিন্ন ধরনের গান তিনি রচনা করেছেন সঙ্গীত, যেমন নারী তোমারই দোলে দোলায় দুনিয়া দোলন, এই টাইপের যে সঙ্গীতগুলো, যেখানে উনি বোঝানোর চেষ্টা করছেন যে না, নারী শুধু হচ্ছে গৃহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যে সৃষ্টি শক্তির একটা কেন্দ্র হিসেবে নারীদের তিনি তুলনা করেছেন। আপনি বললেন যে নজরুলের প্রায় 4000 সঙ্গীত। তো ওই সময় যেটা হইতো নজরুলের সময়ে, যে আমরা কখনো চিন্তা করতে পারতাম না যে আমরা যে গণ্ডির মধ্যে আছি, এই গণ্ডিতে অন্য কারো জিনিস ঢুকবে বা আমাদের জিনিস অন্য কারো বাইরে যাবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দিই, যে মানুষ কখনো হচ্ছে ভারত থেকে ইংল্যান্ডে যাওয়ার কথা চিন্তা করতে পারতো না, কারণ হচ্ছে ওই যে একটা সাগর পাড়ি দিতে হবে, তারা মনে করতো যে কালাপানি ডিঙ্গানো যাবে না। এই ধরনের কুসংস্কারগুলো ছিল। তো ওই সময়টা আমরা দেখছি যে নজরুলের যে সঙ্গীতগুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের যে রাগ রাগিনীর প্রয়োগ, প্লাস হচ্ছে আমরা দেখেছি পাশ্চাত্যের যে বাদ্যযন্ত্র, সেগুলোর সুরও তিনি তার সঙ্গীতে ইনক্লুড করেছেন। এর মাধ্যমে তিনি যেটা মানে ঘটানোর চেষ্টা করেছেন যে
দীর্ঘদিনের যে একটা প্রথা যে আমরা হচ্ছে আমাদের বাইরেই যা অন্য কিছু আমরা ইনক্লুড করতে পারি বা গ্রহণ করতে পারি, এই যে দীর্ঘদিনের যে প্রথাটা ভাঙার তিনি চেষ্টা করেছেন। তো যদি আমি সামারি বলি যে ওনার সাহিত্য যেমন আমাদের মধ্যে আমরা গ্রহণ করি, ধারণ করি, আমরা উপলব্ধি করি, সেই জায়গায় ওনার হচ্ছে যে সঙ্গীত বিষয়টা, এটাতেও উনি হচ্ছে আমাদের অনেক জায়গায় অনেক অবদান রাখছেন। হয়তোবা একটু পিছিয়ে আছি যার কারণে আমরা এই বিষয়ে অবগত না, বাট আমরা মনে করি যে এই বিষয়টা আমাদের ছড়িয়ে পড়া উচিত, তাহলে আগামী প্রজন্ম আরো এটাতে ইনভেস্ট হবে। তো এতটুকুই ছিল আমার। অসংখ্য ধন্যবাদ জানাই খাদিমুল সরদারকে, তিনি নজরুল গীতিকে অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আমাদের মাঝে। সাংবাদিক হিসেবে নজরুল লাঙ্গল এবং ধূমকেতুর মতো পত্রিকার মাধ্যমে তৎকালীন সময়ে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। তো এবার আমরা আমাদের অতিথি বৃষ্টি খাতুনের কাছ থেকে জানতে চাইব সাংবাদিক হিসেবে নজরুলের অবদান কেমন ছিল। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঞ্চালক ঐশীকে আজকের এই বিশেষ আয়োজনে আমাকে কিছু কথা বলার জন্য, সুযোগ প্রদান করার জন্য। আমার যে বিষয়টি সেটি হচ্ছে নজরুলের সাংবাদিকতায় যে অবদান রয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। তো আসলে দেখা যায় নজরুলের যে সকল প্রতিভা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সবাই কথা বলে, কিন্তু সাংবাদিকতায় যে একটা অবদান রয়েছে সেই বিষয় নিয়ে কেউ কথা বলে না। তো আমি মূলত সেই বিষয়টিকেই একটুখানি হাইলাইট করব, আসলে তার সাংবাদিকতায় কি অবদান ছিল না ছিল। তো আমরা সবাই জানি আমাদের জাতীয় কবি নজরুলকে বিদ্রোহী কবি বলে জানি বা চেনে। তো দেখা যায় তিনি বহু প্রতিভার অধিকারী। কবিতা গানের পাশাপাশি তিনি সাংবাদিকতায়ও বিশেষ অবদান রেখেছেন। তিনি আসলে যেটা স্বপ্ন দেখেছেন সাংবাদিকতার মাধ্যমে, সেটা হচ্ছে যে সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তন করবেন এবং নিপীড়িত, শোষিত, বঞ্চিত যে মানুষের কণ্ঠগুলো রয়েছে সেই কণ্ঠগুলো তিনি তুলে ধরবেন এবং আমরা দেখতে পারি সেটা বাস্তবায়িত হয়েছে। তারই ফলশ্রুতিতে কাজী নজরুল ইসলাম 1920 সালে দৈনিক নবযুগ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পেশা হিসেবে গ্রহণ করেন। কিন্তু ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে 1922 সালে ধূমকেতু পত্রিকার মাধ্যমে তিনি যে কাজটা করেছিলেন সবচেয়ে বেশি আলোড়িত হয়েছিল সেই সংবাদপত্রটি, যেখানে মূলত আমরা দেখতে পাই যে ভারতবর্ষের স্বাধীনতার ডাকটা যে দিয়েছিলেন সেটা মূলত কাজী নজরুল ইসলামই দিয়েছিলেন এবং ব্রিটিশ বিরোধী যে কথা বলার একটা মন মানসিকতা সেটাও মূলত নজরুল ইসলামই প্রকাশ করেছিলেন। এর পরবর্তীতে তিনি 1925 সালে লাঙ্গল পত্রিকাটি প্রকাশ করেন, যেখানে মূলত কৃষক ও শ্রমিকের মুখপাত্র হয়ে ওঠে পত্রিকাটি। সেখানে আমরা দেখতে পাই যে নিপীড়িত, বঞ্চিত, শোষিত যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের কথাগুলো তিনি তুলে ধরেছেন। শুধুমাত্র যে তিনি সেখানে কথাগুলো তুলে ধরেছেন সেই বিষয়টি আমরা দেখতে পাই না, বরং তাদের সমাধানের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে তিনি কাজ করেছেন। এরপরে গণবাণী আছে, যেটাতে মূলত তিনি সামাজিক ও রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে মানুষকে সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছেন। নজরুলের সাংবাদিকতার বৈশিষ্ট্য ছিল সাহসিকতা ও প্রতিবাদী চেতনা। তিনি আসলে যে বিষয়টি ভেবেছেন যে সাংবাদিকতাই লেখার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে তিনি লেখাটাকে প্রতিবাদী চেতনা হিসেবে গড়ে তুলেছিলেন এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই তিনি যে সকল লেখাগুলো লিখেছেন তার মাধ্যমে জনগণ বা জনমানুষ সচেতন হয়েছেন। তার কলমে প্রতিফলিত হয়েছে মুক্তির আকাঙ্ক্ষা, ন্যায় বিচারের দাবি এবং শোষিত মানুষের অধিকার। ধন্যবাদ। বৃষ্টি খাতুন আপুকে অনেক ধন্যবাদ জানাই সাংবাদিকতায় নজরুলের অবদানকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো আমরা যদি নজরুলকে সামগ্রিকভাবে দেখতে চাই, সাহিত্যে, সঙ্গীত, সাংবাদিকতা এবং সামাজিক আন্দোলন সব মিলিয়ে তার অবদান ঠিক কেমন ছিল, তো এটা এবার আমরা জানতে চাইবো আমাদের অতিথি হাবিবুর রহমানের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ সঞ্চালককে আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুরুতে আমরা মূলত নজরুল গীতি এবং সাংবাদিকতা নজরুল যে অবদান সেটা আমরা আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কাছে আমরা জানতে পেরেছি। আসলে নজরুলের যে সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, নজরুল গীতি, নাট্য ইত্যাদি ক্ষেত্রে তার যে অবদান সেটা আসলে অল্প সময়ের মাধ্যমে এটা শেষ করা সম্ভব নয়। তা আমরা নজরুলের সাংবাদিকতা এবং নজরুল গীতি বা সঙ্গীতের তার যে অবদান এটা আমরা যদি তার বাল্যজীবন, তার যে কৈশোর এবং যৌবনকাল আমরা বিবেচনা করি বা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে এটা কিন্তু তিনি তার হাতে খড়িটা হয়েছে মূলত তার সঙ্গীতের মাধ্যমে। যখন 12 থেকে 13 বছর বয়সে তিনি বাসা থেকে পালিয়ে আসানসোলে আসেন, তখন কিন্তু তিনি 5 টাকা মাইনের মাধ্যমে কিন্তু একটা হোস্টেলে বা একটা দোকানে তিনি জব করেন এবং সেখানে বাংলাদেশের তৎকালীন বর্তমানের ময়মনসিংহ একজন দারোগা তিনি তাকে পেয়ে তার যন্ত্রসঙ্গীত শুনে তাকে কিন্তু ময়মনসিংহে নিয়ে আসেন এবং তিনি বাংলাদেশের বিশেষ করে চাঁদপুর, কুমিল্লা, ময়মনসিংহ সহ অন্যান্য চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তিনি কিন্তু তার পদচারণা মুখরিত হয়েছে
এবং সঙ্গীতের মাধ্যমে তার যে অবদান আমরা আমাদের আলোচনার মাধ্যমে আমাদের যে সঞ্চালক এবং আমাদের যে অন্য একজন আলোচক তিনি তুলে ধরেছেন যে তার যে সঙ্গীতের যে অবদান সেটা আসলে বাংলাদেশের সহ বিশ্বের সুরকার এবং সঙ্গীতকার রয়েছেন। সবচেয়ে বেশি গান তিনি রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ তারা মানে যে অন্যান্য যে সঙ্গীত রয়েছে প্রায় 4000-এরও বেশি তিনি সঙ্গীত রচনা করেছেন। তার সঙ্গীতের যে এই প্রজ্ঞা এবং তার যে অবদান সেটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। যেমন তার সঙ্গীত, নজরুল সঙ্গীতে আমরা যদি বিখ্যাত গানগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে আলগা করগো খোপার বাদন, দিল ওহি মেরা পাস গাই, এ জাতীয় যেই গানগুলো, যেমন বাংলা সাহিত্যের সবচেয়ে নাম করা যে গানগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে সেটা নজরুলের মাধ্যমে। আমরা যদি হাম নাতের কথা আমরা দেখি তাহলে আমরা দেখবো যে রমজান মাসে যে গানটা বলা হয় যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই জাতীয় গানগুলো, এবং তিনি অন্য জায়গায় বলেছেন হাম যে গানগুলো আছে সেগুলো আমরা দেখবো যে নজরুলের যে অবদান সেটা অন্য যারা ইসলামিক বিশেষজ্ঞ রয়েছে তারাও কিন্তু নজরুলের ধার কাছেও যেতে পারেনি। এবং আমাদের আরেকজন আলোচক তার যে শ্যামা সঙ্গীত, এটা কোনো হিন্দু ধর্মের লোকও কিন্তু সেটা তার মতো সেভাবে লিখতে পারেননি। এখন আমরা নজরুলের যে নজরুল সঙ্গীত এবং তার যে সৃষ্টি, এটা আমরা যদি বিকৃতি থেকে রক্ষা করতে চাই তাহলে নজরুল স্বরলিপি, নজরুল ইনস্টিটিউট সহ যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং নজরুলের যে সঙ্গীতে অবদান সেটা কিন্তু নিয়ে কাজ করতে হবে। নজরুলের আরও কিছু বিখ্যাত গান রয়েছে, সেগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এগুলো মানুষের আত্মার সাথে জড়িয়ে আছে। যেমন এক জায়গায় তিনি বলছেন, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসা মোর গান। এ জাতীয় গান যে মানে মানুষ এটা অনাদিকাল পর্যন্ত টিকে থাকবে। তিনি এক এক সময় তার যে আমিত্ববোধ সেটা থেকে দূরে সরে গিয়ে প্রিয়ার যে গুণগান এবং প্রেয়সীর যে গুণগান সেটা কিন্তু তার শৈল্পিক যে দৃষ্টিভঙ্গি সেটা অন্য কোনো সুরকার গীতিকার শেষ পর্যন্ত যেতে পারেনি। এখন আমরা যদি আসি তার যে সাংবাদিকতায় যে অবদান আমরা যদি দেখি, বর্তমান সময়ে নাম করা যে সকল পত্রপত্রিকা রয়েছে, নজরুল কিন্তু বর্তমান মানুষের কাছে যে সংবাদপত্র পৌঁছে দেওয়া এটা কিন্তু নজরুলের মাধ্যমে শুরু হয়েছে। তিনি নবযুগের মাধ্যমে তার সম্পাদনা বা সংবাদপত্রে তার কাজ শুরু করেছেন। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, মুজাফফর আহমদ তার সাথে রাজনৈতিকভাবে হোক, তার লেখা প্রকাশের মাধ্যমে হোক, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা তার সাথে একটা বোঝাপড়া বা সম্পর্ক গড়ে ওঠে। একসময় মুজাফফর আহমদ তিনি যেহেতু কমিউনিস্টপন্থী ছিলেন এবং তিনি সাম্যবাদী ভাবধারায় বিশ্বাসী ছিলেন, তখন এই তার একটি কবিতা প্রকাশের মাধ্যমে কিন্তু তার সাথে সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে তাকে বলা হয় যে তুমি কি রাজনীতিতে করবা না হচ্ছে রাজনীতি করার তোমার অভিপ্রায় আছে কিনা। তখন তিনি বললেন, আমি যেহেতু সৈনিক যেহেতু আমি যুদ্ধে গিয়েছি তাহলে রাজনীতি করার আমার ইচ্ছা আছে, তবে আমার সেটা হবে সাহিত্যিক রাজনীতি। এবং এর মাধ্যমে কিন্তু তিনি আস্তে আস্তে নবযুগ সহ ধূমকেতু, নাঙ্গল ইত্যাদি পত্রিকার মাধ্যমে তার পদচারণা শুরু হয়। এখন আমরা যদি দেখি বর্তমান সময়ের যে সংবাদপত্র সাংবাদিকতা, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেমন নবযুগে এবং ধূমকেতুতে, যেমন ওই সময় তারা কিন্তু তাদের অর্থনৈতিক সংকট ছিল, তারপর তৎকালীন রাজনীতিবিদ প্রথিতযশা একে ফজলুল হকের কাছে তারা গিয়েছিলেন। নবযুগ তিনি তার প্রকাশনায় কিন্তু এটা পরিচালনা হতো। মুজাফফর আহমদ এবং কবি নজরুল তার সম্পাদনা এটা, তিনি সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ তাদের যে লেখা এবং বাংলা সাহিত্যের যে সকল খুব নাম করা শব্দচয়ন, কবিতা, গান ইত্যাদি কিন্তু কবিতা এই সংবাদপত্রে হেডলাইন তারা বা বিভিন্ন শব্দ তারা ব্যবহার করতেন। এর মাধ্যমে মানুষের কাছে কিন্তু এটার যে গ্রহণযোগ্যতা, এটা তৎকালীন সময়ে ধূমকেতু একটা অর্ধসাপ্তাহিক পত্রিকা ছিল এবং সেটা কেনার জন্য মানুষ কিন্তু আগেই হকারকে টাকা দিয়ে রাখতো। তো ওই সময়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ততটা ছিল না, কিন্তু তিনি সংবাদপত্রকে একটা শৈল্পিক রূপ দিয়েছেন। হেডলাইন এবং টেক্সট যে সেন্স মানে সংবাদ চেতনা, অর্থাৎ সংবাদকে একটা প্রাঞ্জল হেডলাইন রূপে প্রকাশ করা, এটা কিন্তু নজরুলের কাছ থেকে বর্তমান সময়ের যে নামকরা সাংবাদিক সংবাদপত্র তারা কিন্তু শিখেছে। এবং তিনি সংবাদপত্রে ধূমকেতুতে তিনি প্রথম, আমাদের একজন আলোচক বলে গেলেন, তিনি সেখানে স্পষ্ট বলে দিয়েছেন ধূমকেতুই ভারতের প্রথম স্বাধীনতা চায়। তো এটা কিন্তু নজরুলের মাধ্যমেই বলা সম্ভব ছিল। কবিতা প্রকাশের কারণে তাকে কারাবরণ করতে হয়েছিল। নজরুল বর্তমান সময়ে অনেক সম্পাদক, অনেক সাংবাদিক বিভিন্ন সময় নির্যাতিত হয়। এটা কিন্তু নজরুলও অনেক আগ থেকে এ ধরনের যে চর্চা, এ ধরনের যে বিষয়গুলো তিনি
শিখিয়েছেন। সংবাদপত্রকে মানুষের পাঠকের কাছে একদম একটা পছন্দনীয় সংখ্যা হিসেবে তৈরি করার জন্য নজরুলের অবদান কোনো অংশে কম নয়। আমরা যদি দেখি তিনি যেই ক্ষেত্রেই সাহিত্যের যে জায়গায় তিনি হাত দিয়েছেন তিনি কিন্তু তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবং বর্তমান সময়ে এসেও আমরা এখনো পর্যন্ত দেখি নজরুলের যে নজরুল সঙ্গীত এবং সাংবাদিকতা তার যে অবদান সেটা নিয়ে যে ধরনের গবেষণা যে ধরনের কর্ম হওয়া উচিত সেটা এখনো হয়নি। আমরা আশা করি নজরুল ইনস্টিটিউট সহ বর্তমান সরকার এবং নজরুল প্রেমী যারা রয়েছেন নজরুল গবেষক যারা রয়েছেন এই বিষয়ে আরও বেশি কাজ করবেন, তাহলেই আমি মনে করি আমাদের এই আলোচনা সার্থক হবে। আসুন আমরা নজরুল সঙ্গীত এবং সংবাদপত্রের নজরুলের যে অবদান এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করি, তাহলেই বর্তমান সংবাদপত্রের যে চাহিদা এবং আমরা বর্তমান সংবাদপত্রে বিভিন্ন ধরনের শিরোনাম বানানের যে ভুল এগুলো দেখে আমরা মর্মাহত হই। আমরা যদি এগুলো নিয়ে কাজ করি তাহলে আমি মনে করি পাঠক অনলাইন ভিত্তিক যে এখন একটা ঝোঁক বেড়েছে সেটা না করে পাঠক কিন্তু মুদ্রণ যে শিল্প সংবাদপত্র টিকে থাকবে, না হলে সংবাদপত্র কিন্তু কালের অতল গহ্বরে হারিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। হাবিবুর রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই নজরুলকে সামগ্রিকভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দোলি ঝরায় বকুল চাপার কলি, দিঘির বুকে শত দল দোলি ছড়ায় বকুল চাপার কলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি, মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বন ফুল আবরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মিলিয়া, বন ফুল আবরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মিলিয়া, পাগলিনী নেচে যায় দুলিয়া দুলিয়া, ধুলি ধূসর পায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আমরা উপলব্ধি করলাম নজরুলের কবিতা শুধু বইয়ের পাতায় নয়, সাংবাদিকতার কাগজি কলমে নয়, বরং তার জীবন দর্শন আমাদের প্রতিটি নিঃশ্বাসে আমাদের পরবর্তী প্রজন্মের জীবনধারায় বয়ে চলেছে। জাতীয় কবিকে শ্রদ্ধা করে স্মরণ করে আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।